বিয়ের আসরে লাল বেনারসি পরে বসেছিলাম আমি। চারিদিকে সানাই বাজছিল, আত্মীয় স্বজনের ভিড়। সবাই খুব ব্যস্ত ছিল, খুব খুশি ছিল। আর আমি শুধু চুপচাপ বসেছিলাম, কারণ এই বিয়েটা আমার নিজের ইচ্ছেতে হয়নি। মাত্র 3 বছরের ছোট্ট একটা ছেলের সাথে জোর করে বিয়ে দিতে চেয়েছিল পরিবার। ছেলেটাকে আমি ঠিক মতো চিনতাম না, শুধু জানতাম তার নাম মেহেরাজ। কিন্তু হঠাৎ করে খবর এলো বর পালিয়েছে। এক মুহূর্তেই যেন পুরো পৃথিবীটা থেমে গেল। চারিদিকে ফিসফাস শুরু হলো। কেউ বলল মেয়েটার নিশ্চয় কোনো সমস্যা আছে, আবার কেউ বলল অলক্ষী না হলে বিয়ের দিন কেউ পালায়। আর সেই রাতেই সমাজ আমাকে দিল অলক্ষী তকমা। 3 বছর, পুরো 3টা বছর অপমান, অবহেলা আর কষ্ট নিয়ে বেঁচেছিলাম আমি। আমার নিজের দাদিও আমাকে সহ্য করতে পারতো না। প্রায়ই বলতো, তোর জন্যই আমাদের মান সম্মান শেষ। প্রথম প্রথম খুব কাঁদতাম, মনে হতো সত্যি হয়তো সব দোষ আমার। কিন্তু একটা সময়ের পর আমি বুঝলাম এভাবে বাঁচতে আমি শেষ হয়ে যাব। তাই নিজেকে গুছাতে শুরু করলাম, পড়াশোনা শেষ করলাম, নিজেকে শক্ত করলাম, আর ঠিক করলাম এবার নিজের পায়ে দাঁড়াবো। সেদিন একটা বড় কোম্পানিতে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। ওয়েটিং রুমে বসে থাকতে থাকতে পরিচয় হয় নবনী নামের এক মেয়ের সাথে। খুব অল্প সময়ে মেয়েটা আমার সাথে সহজ হয়ে গিয়েছিল। কথা বলতে বলতে সে হঠাৎ আমাকে জিজ্ঞেস করলো সে যদি আবার ফিরে আসে তাকে মেনে নিবেন। আমি একটু হেসেছিলাম, তারপর বলেছিলাম মেনে নেওয়ার জন্য নয়, শুধু একটা প্রশ্ন করার জন্য আমি তার সামনে দাঁড়াতে চাই। কেন সে কাপুরুষের মতো আমাকে সেদিন একা ফেলে চলে গিয়েছিল। এরপরে আমার ডাক আসে ইন্টারভিউ বোর্ডে। রুমে ঢুকতেই দেখলাম 3 জন বসে আছে। তাদের মাঝখানে থাকা মানুষটা মাথা নিচু করে ল্যাপটপে কাজ করছে। গম্ভীর, ঠান্ডা, অদ্ভুত একটা ব্যক্তিত্ব। ইন্টারভিউ চলছিল ঠিকঠাক, কিন্তু শেষে লোকটা মাথা তুলে বলল, আপনাকে 2টা কারণে রিজেক্ট করতে পারি। আমার বুক কেঁপে উঠল। প্রথমত, আপনি আমার থেকে বয়সে বড়। দ্বিতীয়ত, আপনি মেরিড। আমি শান্ত গলায় বলেছিলাম, প্রফেশনাল জায়গায় বয়স কোনো সমস্যা হওয়া উচিত না স্যার। আর আমার হাজবেন্ড নেই, মারা গেছে। রুম নিস্তব্ধ হয়ে গিয়েছিল। তারপর লোকটা উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে বলল, ভালো, তাহলে কাল থেকে আপনি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। কথাগুলো শুনে আমার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠেছিল। কারো স্বামী মারা গেছে শুনে কেউ এত শান্তভাবে খুশি হতে পারে? লোকটার নাম ছিল মেহরাজ জাইন। নিষ্ঠুর, অহংকারী, অথচ অদ্ভুত রহস্যময় একটা মানুষ। চাকরিটা খুব দরকার ছিল বলেই সব অপমান সহ্য করে সাইন করে বেরিয়ে এসেছিলাম। কিন্তু বাসায় ফিরতেই আবার শুরু হলো দাদির অপমান। অলক্ষী মেয়ে, তোকে আবার কে চাকরি দিল? সেদিন আমি আর চুপ থাকিনি। জয়েনিং লেটারটা সামনে ছুরি দিয়ে বলেছিলাম, 1 টাকাও তোমাদের দেব না। আমি কালই এ বাড়ি থেকে চলে যাচ্ছি। সেই রাতেই নিজের ছোট্ট ব্যাগটা গোছাতে গোছাতে আমার চোখে পানি চলে এসেছিল। বাবাকে আমি খুব ভালোবাসতাম, কিন্তু সেই বাবার প্রতি আজ সবচেয়ে বেশি অভিমান ছিল আমার। আর যে মানুষটা আমাকে বিয়ের আসরে ফেলে পালিয়ে গিয়েছিল, তার প্রতি ছিল সমুদ্রতম ঘৃণা। কিন্তু আমি তখনও জানতাম না যে নিষ্ঠুর বসটার অধীনে আমি কাল থেকে কাজ করতে যাচ্ছি, সেই মেহেরাজ জাইনি হলো 3 বছরের আগে বিয়ের আসর থেকে পালিয়ে যাওয়া সেই ছেলে। পরদিন সকালে ঠিক 8টায় কোম্পানিতে পৌঁছে গেলাম আমি। কাল রাতের কথাগুলো তখনও মাথায় ঘুরছিল। মেহরাজ জাইন নামের মানুষটাকে যতবার মনে পড়ছিল, ততবারই ভিতরটা রাগে জ্বলে উঠছিল। রিসেপশন থেকে আমাকে সরাসরি মেহরাজের কেবিনে পাঠানো হলো। দরজায় নক করতেই ভেতর থেকে ভেসে এলো ভারী গলা, কাম ইন। আমি ভেতরে ঢুকতেই দেখলাম মেহরাজ জানালার পাশে দাঁড়িয়ে আছে। আজ তার চোখের নিচে হালকা ক্লান্তির ছাপ। আমাকে দেখেও লোকটা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, সিট ডাউন। আমি বসতেই সে একটা ফাইল এগিয়ে দিল। আজ থেকে তোমার কাজ শুরু। আমার সব শিডিউল, মিটিং আর পার্সোনাল ডকুমেন্ট তুমি হ্যান্ডেল করবে। আমি শান্ত গলায় বললাম, জি স্যার।
কিন্তু হঠাৎই মেহেরাজ ফাইলের ভেতর থেকে একটা পুরনো ছবি বের করে টেবিলে রাখলো। ছবিটা দেখেই আমার বুক কেঁপে উঠল। এটা আমার বিয়ের দিনের ছবি। লাল বেনারসি পরে কাঁদতে থাকা একটা মেয়ে, আর পাশে অস্পষ্টভাবে দাঁড়িয়ে থাকা এক যুবক। আমার গলা শুকিয়ে গিয়েছিল। এই ছবি আপনার কাছে কেন? মেহেরাজ গম্ভীর দৃষ্টিতে তাকালো আমার দিকে, তারপর বলল, কারণ ছবিটার ছেলেটা আমি। মুহূর্তের মধ্যে যেন পুরো পৃথিবী থেমে গেল। আমি চেয়ার থেকে দাঁড়িয়ে পড়েছিলাম। আপনি? আমার চোখ রাগে, অপমানে আর ঘৃণায় লাল হয়ে উঠেছিল। আপনি সেই কাপুরুষ যে আমাকে সবার সামনে অপমান করে পালিয়ে গিয়েছিল? মেহেরাজ চুপ ছিল। আমি কাপা গলায় চিৎকার করে উঠেছিলাম, জানেন সেদিনের পর থেকে আমার কি হয়েছিল? 3 বছর মানুষ আমাকে অপয়া বলেছে। আমার দাদি পর্যন্ত আমাকে অভিশাপ দিয়েছে। আর আপনি আপনি কোথায় ছিলেন? মেহেরাজ চোখ নামিয়ে ধীরে বলল, জেলে। আমি থমকে গিয়েছিলাম। মেহেরাজ ধীরে ধীরে বলতে শুরু করলো, সেদিন আমি পালাইনি। তোমার বাবার বিজনেস পার্টনাররা আমাকে জোর করে ওই বিয়েতে বসিয়েছিল, কারণ আমি তাদের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি প্রমাণ পেয়েছিলাম। আমি বিয়ে ভেঙে সত্যিটা প্রকাশ করতে চেয়েছিলাম, কিন্তু বিয়ের আগেই আমাকে অপহরণ করা হয়। আমার বিরুদ্ধে মিথ্যা কেস দিয়ে জেলে পাঠানো হয়েছিল। আমি নিঃশব্দে তাকিয়েছিলাম তার দিকে। মেহেরাজ ম্লান হেসে বলল, জেল থেকে বের হয়ে প্রথম তোমাকেই খুঁজেছি, কিন্তু ততদিনে তুমি সবাইকে বলেছিলে আমি মারা গেছি। আমার চোখ ভিজে উঠেছিল। আমি ধীরে বলেছিলাম, কারণ আমি আপনাকে ঘৃণা করতাম। জানি। মেহেরাজ এগিয়ে এলো। তবুও আমি তোমাকে দোষ দেইনি, কারণ সবচেয়ে বেশি কষ্টটা তুমিই পেয়েছিলে। আমার চোখ দিয়ে তখন টপ টপ করে পানি পড়ছিল। 3 বছরের জমে থাকা ঘৃণা, অভিমান আর কষ্ট যেন ধীরে ধীরে ভেঙে পড়ছিল। হঠাৎই মেহেরাজ নিচু গলায় বলল, একটা সুযোগ কি পাওয়া যায় সবটা ঠিক করার? আমি কিছু বলিনি, শুধু ধীরে ধীরে নিজের ব্যাগ থেকে সেই পুরনো সিঁদুরের ছোট্ট কৌটাটা বের করেছিলাম, যেটা আমি এত বছরও ফেলে দিতে পারিনি। মেহেরাজ অবাক দৃষ্টিতে তাকিয়েছিল আমার দিকে। আমি চোখ মুছে ম্লান হেসে বলেছিলাম, সব ঘৃণার মাঝেও হয়তো কোথাও একটু ভালোবাসা বেঁচেছিল, তাই তো আবার একে অপরে আমরা ফিরে এসেছি। আর ঠিক তখনই জানালার বাইরে বৃষ্টি নেমেছিল, 3 বছরের জমে থাকা দূরত্বগুলো মুছে দিতে। কেমন লাগলো গল্পটা আপনাদের কাছে? এমন গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, তাহলে ভিডিও দেওয়ার মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। ধন্যবাদ।